দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটোল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাল মামুন। আজকে আমরা কথা বলবো আসন্ন নতুন বাজেট নিয়ে, অর্থাৎ 2024-25 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট আগামী 6ই জুন মহান জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে, সেই বাজেট নিয়েই কথা বলবো। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন। শুরুতে চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে আছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা, অর্থনীতিবিদ এবং কলামিস্ট জনাব এম.এস. সিদ্দিকী। আছেন আমাদের সাথে এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন, এবং আরও রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই জনাব এম.এস. সিদ্দিকীকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা জানি যে এই নতুন অর্থ বছরের বাজেট, প্রস্তাবিত যে বাজেট, সেটি মহান সংসদে যেতে যাচ্ছে, কিন্তু তার আগে যে অবস্থাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সার্বিক বাংলাদেশের অর্থনীতি আসলে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, আমাদের কোন কোন জায়গাগুলো শক্ত ভিত রয়েছে, কোন কোন জায়গাগুলো কিছুটা নাজুক রয়েছে, বা চ্যালেঞ্জ কোন কোন জায়গায় রয়েছে, এবং বাজেটে সেটির আসলে কী ধরনের প্রতিফলন আমরা প্রত্যাশা করি, সেটি হয়তো পরের অংশে আলোচনা করব। অর্থনীতির কাঠামোটা একটু বিশ্লেষণ করতে চাই। প্রথমেই তো অর্থনীতিতে যেটা অনেক বেশি আলোচিত, সেটা হচ্ছে যে ইনফ্লেশনটা অনেক বেড়ে গেছে এবং গত 2 বছরই এই ইনফ্লেশনটা কমছে না। ওয়ার্ল্ডে হাইয়েস্ট বলেই মনে করা হয়, কারণ সবচেয়ে বেশি ইনফ্লেশন ছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। ওরা এটাকে কমিয়ে 5% নিচে এনেছে, আর আমরা এখনও 10%-এর উপর থেকে নামতে পারিনি। মারাত্মক একটা, বিশেষ করে মধ্যবিত্তের মানুষ, নিম্নবিত্তের মানুষরা কষ্ট করছে। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে গেছে। 3 মাস 3.5 মাসের নেট যে রিজার্ভ, সেটা 3 মাসের বা 3.5 মাসের ইম্পোর্ট বিল পেমেন্ট করার মতো অবস্থা আছে। এটা গ্র্যাজুয়ালি ডাউন ট্রেন্ড, সেটা আরও মারাত্মক ব্যাপার। আপ ট্রেন্ড হতো এটাকে ধরে নেওয়া যেত। এছাড়া আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট পাস হয়ে গেল প্রোগ্রাম কিন্তু কদিন আগে, সেখানে দেখা গেল যে এটার কোনো প্রতিফলন নেই। সেখানটায় কতগুলো অপ্রয়োজনীয় কিছু প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি সরকার নিয়েছে, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বাজেট অ্যালোকেশন হবে। সেখানে এটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি, কারণ বিপদ আরও বাড়বে। তারপরে ইম্পোর্টটাকে 2 বছর ধরে কমিয়ে রেস্ট্রিক্টেড করে, র মেটেরিয়ালস ইম্পোর্ট কম, সেজন্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমে গেছে, আরও কমে যাচ্ছে। তার মানে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কমে যাচ্ছে। এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে, এটা অনেক দিন ধরে এটার একটা খারাপ প্রভাব আমাদের অর্থনীতিতে থাকবে। এই ধরনের অনেকগুলো ব্যাপার আমরা ব্যাংকিং খাত বা অর্থ সেটি কি অবস্থায়? ব্যাংকিং খাতকে আসলে খুব খারাপ পর্যায়ে নিয়ে গেছে। উল্টাপাল্টা লোন দিয়ে, ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, তারপর মালিকানা হস্তান্তর, আনফেয়ার ওয়েতে মালিকানা হস্তান্তর, একজন মালিকের হাতে, একটি পরিবারের হাতে 8, 9, 10টা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে চলে যাওয়া। এগুলোতে যে দেখা যাচ্ছে যে লোন স্যাংশনের ব্যাপারে কোনো রুল মানা হচ্ছে না, এবং এই যে রুল মানা হচ্ছে না, এগুলোর একটা খারাপ প্রভাব অলরেডি পড়তে শুরু করেছে। অনেকগুলো ব্যাংক অলরেডি প্রায় ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার অবস্থা। সরকার এগুলোকে মার্জার অ্যাকুইজিশন করার একটা চেষ্টা করে প্রায় ব্যর্থ অথবা ব্যর্থ হতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে ফিনান্সিয়াল সেক্টরের এই খারাপ অবস্থা, এইটার প্রভাবও পড়ছে অর্থনীতিতে। তো এর ভিতরে আবার এত কিছুর ভিতরেও আমাদের প্রস্তাবিত বাজেটটাকে করা হচ্ছে ফরেন নির্ভর, লোন নির্ভর, অথবা ডোমেস্টিক লোন নির্ভর। ফরেন লোন নির্ভরটা করা হচ্ছে প্রায় 30%-এর মতো। এইটা আরও মারাত্মক, কারণ এটা করতে হচ্ছে এই জন্য যে আমাদের রেভিনিউ কালেকশন হচ্ছে না। রেভিনিউ কালেকশন হচ্ছে না, এটাকে আবার বাড়ানোর জন্য যে প্রস্তাবনা আছে, IMF-এর একটা চাপ আছে। এটাকে চাপ বলে সবাই খুশি হয়, আমি বলি পরামর্শ। আর সাথে সাথে আমাদের NBR-এর যে পলিসি মেকারদের যে চেষ্টা, সেটা হচ্ছে যে যার কাছ থেকে ট্যাক্স পাওয়া যায় তার কাছ থেকে একটু বেশি করে নাও। আরেকটা প্রবণতা দেখা যাচ্ছে যে দিন দিন বেড়েই চলেছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা খুবই রিগ্রেসিভ, কারণ অনেক বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটাকে
পরের বছর অ্যাডজাস্ট করার কোনো প্রভিশনই নাই। যেটা নেবে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। এই জন্য মানুষের উপর কারো কারোর উপর বেশি ট্যাক্স বেশি পড়ছে, ইনইকুয়ালিটি, ইকোনমিতে একটা ইনইকুয়ালিটি সৃষ্টি হচ্ছে। এসএমইগুলো দিন দিন খারাপ অবস্থায় যাচ্ছে, অনেক এসএমই বন্ধ হয়ে গেছে প্যান্ডেমিকের সময় থেকে। বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিগুলো ভালো করছে, তাদের গ্রোথ অনেক ভালো, কিন্তু এসএমইর গ্রোথ কম। সব কিছু মিলিয়ে সুখবর আপনি যা কিছু বললেন কোনোটাই সুখবরের মধ্যে পড়ে না। আমাদের অর্থনীতিতে এমন দুই একটা জায়গা কি নেই যেগুলো নিয়ে আমরা ধরুন আশাবাদী হতে পারি, বা সেরকম কোনো জায়গা রয়েছে কিনা? ছোট্ট একটা বলি, ওই ফরেন কারেন্সির যে কনভার্সন, এইটাকে ট্রোলিং প্রেগে নিয়ে গেছে। এটা আমাদের দাবি ছিল যে এটাকে ওপেন মার্কেট পলিসিতে নিয়ে যাও। ট্রোলিং প্রেগে নিয়ে যাওয়াতে কিছুটা ভালো হয়েছে, কারণ একবারে 60 টাকা ডলারের দাম বাড়িয়ে মিডল প্রাইসটা ফিক্স করেছে। যদিও এটা এখনো পারফেক্ট না, স্টেবল পজিশনে নিয়ে যেতে পারে নাই, তবুও এটা একটা সুফল পাওয়া যাচ্ছে। গত মাসে $2 বিলিয়ন রিমিটেন্স হয়েছে। আমাদের যদি অর্থনীতিতে ইমপ্রুভমেন্ট আনতে হয়, এই মুহূর্তে 3 বিলিয়ন 3.5 বিলিয়ন যদি এক্সপার্টদের কাছ থেকে না আসে, তাহলে মেকআপ করা যাবে না, লসটা ওই রিজার্ভটা কমতেই থাকবে। সুতরাং আরও ইমপ্রুভ করা দরকার। আরও ইমপ্রুভ করার কি করা যাবে সেটি আমরা পরের অংশে নিশ্চয়ই কথা বলবো। জনাব হেলাল উদ্দিন, একটু শুনতে চাইবো যে কথা জনাব এম.এস. সিদ্দিকী বলছিলেন। আসলে একেবারেই আমরা যদি বলি যে বড় দাগে বলছেন, কিন্তু আমরা যদি সাধারণ মানুষের জায়গা থেকে দেখি, কিংবা রাষ্ট্র যে কথা বলছে যে মাথাপিছু আয় বেড়েছে, বার্ষিক 3 লক্ষ টাকারও বেশি আমাদের এখন মাথাপিছু আয়, ফলে আমরা তো একটা স্বস্তির সুবাতাস পাওয়ার কথা। কিন্তু অর্থনীতিবিদ জনাব এম.এস. সিদ্দিকী বলছেন চারিদিকে এই সমস্যা, এবং সামনে পরিস্থিতি আরও নাজুকও হতে পারে যদি ব্যবস্থা নেওয়া হয়। আপনারা যারা বিশেষ করে এসএমই আমরা বলবো যে ব্যবসায়ীরা রয়েছেন, আপনারা কিভাবে দেখছেন অর্থনৈতিক পরিস্থিতিটাকে? ধন্যবাদ মামুন ভাই। আপনি এভাবে যদি খেয়াল করেন, আমরা যারা আলোচনা করি বিভিন্ন সময় টেলিভিশনে বা পত্রিকায়, যে আপনি দেখবেন, তাতে মনে হবে দেশের অবস্থা অর্থনৈতিকভাবে খুবই খারাপ। কিন্তু আবার যদি সরকারের দিকে দেখবেন যে ওনারা কিন্তু একবারও খুব বেশি চিন্তিত আমার কাছে মনে হয় না। অর্থমন্ত্রী থেকে শুরু করে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার 3 মাসের রিজার্ভ থাকলেই হবে, এর মানে আমরা চলতে পারবো। এবং ওনাদের সমস্ত কর্মকাণ্ডে দেখবেন যে আসলে অর্থনৈতিক যে একটা চাপের মুখে সেটা খুব বেশি বোঝা যাচ্ছে না। বাট আমরা যারা মানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আমরা কিন্তু দেখছি আসলে সমস্যা এক ধরনের হচ্ছে। আপনি ব্যাংকগুলোর টাকা নাই, ব্যাংকগুলোর দেশের টাকা বাইরে চলে গেছে, প্রচুর টাকা পাচার হয়েছে। ব্যাংকগুলো যে কিছুক্ষণ আগে সিদ্দিকী ভাই বললেন না যে উল্টাপাল্টা লোন ওরা একটাও দেন নাই, সব বুঝে শুনে লোনগুলো দিয়েছে। কীভাবে দিয়েছে আপনি বলি, আপনার পরিচালনা পর্ষদ যদি আপনার সঠিক না করেন, পরিচালনা পর্ষদ যদি পার্টিজানের ভিত্তিতে হয়, পরিচালনা পর্ষদ যদি মানে আত্মীয়তার ভিত্তিতে যদি পরিচালনা পর্ষদ হয়, তখন যা হবার তাই হয়েছে। আপনি 1000 কোটি টাকার লোন নেবেন, কোনো সমস্যা নাই। আপনি একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করবেন, তৈরি করে ব্যাংকে জমা দেবেন, এবং যদি আপনার এই পরিচালনা পর্ষদ আপনার থাকে, অতএব এই 1000 কোটি টাকা আপনার লোন স্যাংশন হয়ে যাবে। এই টাকা কোথায় যাবে, কি কোথায় খরচ হবে, এইগুলো জানার দরকার নাই। আপনি যদি 5 কোটি টাকার লোন নেন, তাহলে আপনার বাড়ি ঘর, স্ত্রী, পুত্র, কন্যা সব কিন্তু আপনার কোলাটেরাল সিকিউরিটির মধ্যে চলে যাবে। আপনি একেবারে মানে আপনার যদি ছেলেটা চাকরিও করে, বলবে যে তাই আপনি কাজকর্মের বয়স তো বেড়ে গেছে, আপনার ছেলেটাকে এটার মধ্যে মানে জামিনদার করেন, যাতে করে এই টাকাটা আমরা পাই। আমার ছেলেকেও কিন্তু জামিনদার করে। তখন এরকম একটা পরিস্থিতি হচ্ছে ব্যাংকিং খাতে। এবং আপনি যখন 5 কোটি টাকার লোন নেবেন, আপনাকে মিনিমাম 15 থেকে 20 কোটি টাকার আপনাকে জামানত দিতে হবে। এবং মজার বিষয়টা দেখেন, আপনি এখন পর্যন্ত আপনি যত দেখবেন হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন যে 3টা 5টা 7টা যদি ইনস্ট্রুমেন্ট দিতে ব্যর্থ হয়, হ্যাঁ, 1টা 2টা চিঠি দিয়ে তার এই সমস্ত সম্পদটা ব্যাংক কুরপ করে নেয়। হ্যাঁ, এবং এটা মানে বিচারিক আদালতের মাধ্যমেই করে, এবং নিয়ে এইগুলো হয় তাদের সম্পদ হিসেবে দেখবেন যে এটা অমুক ব্যাংকের সম্পদ, এটা অমুক কী বলে আপনার ওই ইয়ের সম্পদ, কী বলে লিজিংয়ের সম্পদ, এইগুলো ঝুলিয়ে দিচ্ছেন। যদিও বলা আছে যে না, বিভিন্ন ব্যাংকগুলো তার মানে সম্পদ ক্রয় করার সুযোগ নেয়, কিন্তু ওনারা এগুলো করছেন। মানে ব্যাংকিং খাতে যে অনিয়ম অব্যবস্থাপনা আমরা গত বেশ কিছু দিন যাবত দেখছি, এতে করে কিন্তু আসলে আমাদের আর কিছু বলার নাই।
মাঝখানে হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশ একটা সিদ্ধান্ত নিল যে এসএমই খাতে যারা ব্যবসা করেন বা লোন আছে তাদের কাছে 1% টাকা সুপারভিশন চার্জ হিসেবে কেটে নিয়ে যাবে। এখন ধরেন এমনিতে আমি 14, 14.5, 15% এবং চক্রহার বৃদ্ধিতে যদি আপনি ধরেন সেটা 18-20% চলে যাচ্ছে সুদের হারটা। অর্থাৎ আপনি যদি 5 কোটি টাকা নেন, এটা 3 বছরের মধ্যে 10 কোটি টাকা হয়ে যাচ্ছে আপনার। আচ্ছা, তো এরকম একটা অবস্থাতে আপনি সব কিছু যদি আমি বাদও দিই, দেখবেন যে আসলে মানে এরকম একটা অবস্থা ব্যাংকিং খাতে যে ক্ষুদ্রদের মেরে ফেলার জন্য যা যা প্রয়োজন ওনারা সব কিছু তৈরি করে ফেলছেন। আমরা এটা নিয়ে কথা বললাম, সাংবাদিক সম্মেলন করলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিলাম যে কী কারণে আমাকে সুপারভিশন চার্জ দিতে হবে, যেখানে প্রতিদিন সুদের হার বাড়ছে, আমাকে কেন এটা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় এটার আমাদের চিঠির উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করলেন না। আমরা বিভিন্ন সময় চেষ্টা করলাম এবং আমরা এক পর্যায়ে তো খুব হতাশ হয়ে গেলাম। আপনি কথাটা খেয়াল করেন মামুন সাহেব, 75 কোটি টাকা পর্যন্ত যাদের ঋণ সীমা তাদেরকে বলা হয় এসএমই খাত। হোয়াটএভার আপনি বাড়ির জন্য নিয়েছেন, গাড়ির জন্য নিয়েছেন, ব্যবসার জন্য নিয়েছেন, পোলট্রির জন্য নিয়েছেন, যা নিয়েছেন আপনি 75 কোটি টাকার পর্যন্ত যদি ঋণ সীমা থাকে এটা এসএমই খাত। বড়দের কিন্তু কিছু করা যাবে না। এবং যেদিন এই সার্কুলারটা বাংলাদেশ ব্যাংক দিল সেই দিন আমরা দেখলাম বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, যাকে আমরা বড় ব্যবসায়ী হিসেবে চিনি, ব্যাংকেরও চেয়ারম্যান উনি, ওনার 250 কোটি টাকা সুদ মকুফ করলেন। ওখানে 250 কোটি টাকা সুদ মকুফ হইল, বাট এখানে বলা হলো যে এসএমই খাত থেকে 1% টাকা সুপারভিশন চার্জ হিসেবে নিয়ে যাবে। অর্থাৎ 75 কোটি টাকার 75 লক্ষ টাকা বছর শেষে কেটে নিয়ে যাচ্ছে। এখন আলহামদুলিল্লাহ গত আগের সপ্তাহে দেখলাম না, ব্যাংকগুলোকে বলছে না, যেহেতু ইন্টারেস্ট বাড়ছে তোমরা এটা আপাতত নিও না। এখন ধরেন ব্যাংকগুলোকে বাই দিস টাইম 2 বার কেটে নিয়ে গেছে, কিন্তু এই একটা সার্কুলারের বলে 2 বছর মানে 2টা ইয়ারে তারা টাকা কেটে নিয়ে গেল। এখন আমার এই টাকা ফেরত দিবে কে? আমার যে টাকা, আমার যে ঋণের টাকা আপনি কেটে নিয়ে গেলেন, এই টাকাটা তো ফেরত দিতে হবে। এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। কিন্তু আসলে এইভাবে অর্থনৈতিক খাতে চলতে থাকলে মানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা আমরা কেউ না করি। আপনি বলছেন যে নিয়মের ধারাবাহিকতা বা একটা সুদূর প্রসারী পরিকল্পনা সেইভাবে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে অ্যাডহক বেসিসে আসলে যখন যা মনে হচ্ছে বা প্রয়োজন মনে করছে তাৎক্ষণিকভাবে সেই সিদ্ধান্তগুলো নেওয়া। তো আমাদের আপত্তি ছিল না, কিন্তু মুশকিল হচ্ছে একটি জায়গা, ওই যে মানে ওই কেষ্টপেটা চোর, ওই ছোটদের ধরো, ওই ছোটদের মারো, ওই ছোটদের সম্পদ নাও, এরকম একটা পরিস্থিতি। কিন্তু জি, ব্যারিস্টার সামির সাত্তার যেটি বলছেন যে একটি বিশৃঙ্খলার অবস্থা, প্রচেষ্টা রয়েছে হয়তোবা, কিন্তু দেখা যাচ্ছে যেটাকে ম্যানেজ করা যাবে সেখানেই আসলে চাপাচাপি বেশি হচ্ছে, কিন্তু যেটা আনম্যানেজেবল, ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে যেটি বলছেন। এবং এই যে নিয়ম নীতি বারবার করে পরিবর্তন, আমরা যদি দেখি যে দুর্বল ব্যাংকের সাথে সবল ব্যাংকের কথা, এগুলো নিয়ে কিন্তু বারবার সিদ্ধান্ত থেকে সরে আসার প্রক্রিয়া আমরা দেখছি। এটিতে অর্থনীতিতে আসলে কোন ধরনের সূচক বা কোন ধরনের বার্তা দিচ্ছে আমাদেরকে? না দেখেন, ফাইন্যান্সিয়াল সিস্টেমের যে আমাদের বর্তমানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেটা তো দুই বড় ভাই তো কভার করলেনই। সেটাতে মানে হালকা করে বলার আর কিছু নেই। কিন্তু আমি আমার পজিশন থেকে সবসময় বলে এসেছি যে আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমটা যখন আপনার স্ট্রং থাকবে এবং ডিপেন্ডেবল থাকবে, তখন কিন্তু পাবলিকের আস্থা কিন্তু বা ব্যবসায়ীদের আস্থা কিন্তু আপনার পুরো সিস্টেম মানে বিজনেস সিস্টেমের উপর কিন্তু এসে পড়বে। যেখানে ভাই যেটা বললেন যে বড় লোন স্যাংশন হয়ে যাচ্ছে, ছোট লোনকে স্যাংশন করার জন্য তাদের সব ছেলের মানে সম্পদ সব কিছু গ্যারান্টার কোলাটারাল করে নিয়ে আসতেছে, সেগুলা ব্যাংকিং প্র্যাকটিস, সেগুলা নর্মাল, সেগুলা শুধু ছোট ব্যবসায়ী বা কম মানে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য না, সেটা বড় ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য। কিন্তু স্ক্রুটিনিটা দেখা যাচ্ছে বেশি হচ্ছে যখন কোনো ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি শিল্পের কেউ ব্যবসায়ী তারা যাচ্ছেন উইদাউট এনি রেফারেন্স পয়েন্ট। এটাই তো উনি বলছেন। আবার অনেকজন যাচ্ছে যে একটা উইথ মানে পয়েন্ট অফ রেফারেন্স, যে আমার এখানে ওনার সঙ্গে পরিচয় আছে, আমি লোনটাকে আমি ইজিলি আমাকে গ্রান্ট করে দেওয়া হচ্ছে। আমার ইস্যু লোন গ্রান্টিংয়ের নিয়ে না, আমার ইস্যু হচ্ছে আপনি লোন যখন গ্রান্ট করবেন তখন আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, সেগুলো সব ব্যাংকই চেক করে তারা লোনটা দিচ্ছে। ইস্যুটা হচ্ছে যে আপনারা যে আমরা যে বারবার বলি যে নন পারফর্মিং লোনস, সেগুলার ম্যানেজমেন্ট এবং যেগুলা লোন অলরেডি ওভারডিউ হয়ে গেছে, ডিফল্টেড লোনস, সেগুলার রিকাভারি, এই দুইটা জায়গায় কিন্তু সরকারের হাত দিতে হবে, বাংলাদেশ ব্যাংকের হাত দিতে হবে। এনপিএল যেটা আমরা পপুলারলি বলি, এনপিএল যখন একটা লোন যখন নন পারফর্মিং হয়ে যায়, তার আগে একটা নর্মাল অবস্থায় গ্রিন সিগন্যাল থাকে, কিছুটা রেডের দিকে যেতে গেলে অ্যাম্বার সিগন্যাল থাকে,
আর লাস্টে হয়ে যায় রেড সিগন্যাল। আমাদের অ্যাম্বারেই এই নন পারফর্মিং লোনসগুলোকে থামাই দিতে হবে। কেমন? যখনই একটা লোন নন পারফর্মিংয়ের দিকে যাচ্ছে, এই যে আমরা অ্যাম্বার ইয়েলো লাইটটা যখন দেখি, ওই পর্যায়ে আসলেই ব্যাংকের সেফগার্ড সিস্টেমটাকে একদম কঠোরভাবে তুলে ধরতে হবে যে আচ্ছা এই ব্যাংকের লোনের এগেনস্টে আমার সিকিউরিটি কি আছে, এই ব্যাংকের লোনের এগেনস্টে তারা যে আমাকে রিপে করবে বা নন পারফর্মিংয়ে যাচ্ছে তাদের প্ল্যানটা কি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন একটা অ্যাকাউন্ট আপনার নন পারফর্মিং লোনের দিকে চলে যাবে তখন আপনার ওখানে একটা হার্ড ফুল স্টপ দিতে হবে অ্যাম্বার সিগন্যালিং, যে আমি আর এই লোনটাকে রিশেডিউলিং বা এটা যতক্ষণ পর্যন্ত তাদের কোনো একটা কংক্রিট প্ল্যান না আসে আমি এই লোনকে রিশেডিউল করব না। কারণ আমি নিজে ব্যাংকিং প্র্যাকটিসে আমি মানে ফ্রম আ লিগাল পার্সপেক্টিভ আমি জড়িত থাকি ব্যাংকের পক্ষেই, তখন আমি দেখি যে অনেক রিশেডিউলিং হয় এবং অনেক প্রভিশনিং হয়, কিন্তু সেই জায়গাটায় ব্যাংকরা কতটুকু সতর্ক সেটা আমাদের প্রশ্ন তোলা দরকার এবং ব্যাংকদের প্রশ্ন তোলা দরকার যে আমি আমার একটা লোন পারফর্ম করতে পারছি না, বাকি তারপরে আমি তাদেরকে কি রিশেডিউল করব কিসের ভিত্তিতে। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে যে আমার যখন লোনটা রিকভার করার জন্য যখন ডিফল্টেড হয়ে যায় তখন তো একটা প্রসেস থাকে, সেখানে আমার মানে ভালো ভালো লয়ার নিয়োগ করে আমার সেই রিকভারি প্রসেসটাকে কিন্তু আমার প্রায়োরিটি দিতে হবে। ব্যাংকিং খাতে যখনই আপনি রিকভারিতে যাবেন দেখবেন যে বেশিরভাগই কিন্তু কোনো বড় লয়ার কিন্তু লড়ছে না, কারণ তাদের একটা সিস্টেম থাকে, তাদের একটা বাজেট কনস্ট্রেন্ট থাকে। আমার কথা হচ্ছে যে যেই লোন আপনার ডিফল্ট হয়ে গেছে সেটার রিকভারির জন্য তো আপনার আলাদা করে একটা বাজেট রাখা লাগে। কিন্তু জনাব হেলাল এবং অন্যরা যেটি বলছেন সেটি হলো যে এই ব্যাংকের যে পরিচালনা পরিষদ তারা তো শুরু থেকে ধরেই নিয়েছেন যে এই লোনটি আসলে দেয়াই হচ্ছে যে এটি রিকভারির উদ্দেশ্যে সেই সদিচ্ছা বা সেই জায়গাটি রয়েছে কিনা আদৌ না, সেটা আপনার নর্ম বলে আমি বলতে পারি না। আপনি একটা দ্যাট ইজ নট দ্য নর্ম, দ্যাট ইজ দি এক্সেপশন। এখন আপনি বলতে পারেন বাংলাদেশের প্র্যাকটিক্যাল অবস্থায় এটা হয়তো বা এক্সেপশনটাই নর্ম হয়ে গেছে, বাট আপনি খারাপকে ধরে তো আপনি ওটা আগাতে পারেন না। যদি সেটা হয়ে থাকে সেটার জন্য যে সব ব্যাংক হবে সেই সব ব্যাংক তো আর হবে না, কারণ আপনার এখানে আরো প্রাইভেট ব্যাংক আছে, সেখানে মাল্টিন্যাশনাল ব্যাংক আছে। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার জায়গায় কোথাও দেখেন কিনা যে কেন্দ্রীয় ব্যাংক হয়তো অন্যভাবে ভূমিকা রাখতে পারে এখন যেভাবে রাখছে? আপনার কেন্দ্রীয় ব্যাংকের এখন কিন্তু অলরেডি তারা বিভিন্ন নীতিমালা দিয়ে আপনার ডাইরেক্টর পজিশন বলেন বা কর্পোরেট গভর্নেন্স বলেন বিভিন্ন জায়গায় কিন্তু তারা সার্কুলারটাকে ইস্যু করছে এবং সার্কুলার ইস্যু করার জন্য তাদের একটা সুপারভিশন টিম থাকে। এখন সুপারভিশন টিমের এনফোর্সমেন্টটা কতটুকু শক্ত বা সেটা আপনার ওনাদের ম্যাপিং করে আসতে হবে। আমরা আমাদের এখান থেকে জেনারেল লেম্যানস পার্সপেক্টিভ থেকে যখন দেখছি, উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে বলছেন, আমি আমার ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন আমি রিপ্রেজেন্ট করেছি তাদেরকে তাদের পক্ষ থেকে বলতে পারি, কারণ আমার কাছে এসে এসে বারবার বলছে যে আমি লোন পাচ্ছি না, আমার অ্যাক্সেস টু ফাইন্যান্স নেই, আমি ক্ষুদ্র ব্যবসায়ী, আমি চালাবো কীভাবে, ব্যাংক আমার কাছে মানে কোনোভাবেই কোনো কিছু দিতে রাজি নয়। কিন্তু আবার আমরা দেখছি যে বড় বড় ব্যবসায়ীরা কিন্তু লোন নিয়ে যাচ্ছে। সো এই সব জায়গার মধ্যে আমরা বারবার বলেছি যে এসএমইদেরকে যেরকম করে একটা প্রায়োরিটি ব্যাংকিং দেওয়া হয় বড় হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসদেরকে, সেরকম করে একটা এসএমই ব্যাংকিংদেরকেও তো প্রায়োরিটি দিতে হবে এসএমইদের জন্য, কারণ তারাও তো একটা ইকোনমিতে একটা মেজর কন্ট্রিবিউশন রাখে এবং তাদের ম্যাপিংটা কিন্তু আমরা বাজেটে সবসময় দেখি যে তাদের জন্য একটা অ্যালোকেশন থাকে বাজেটে। এবং যে রিফাইন্যান্সের ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি স্কিম, কত কত সুন্দর আইন আছে, রুলস আছে, রেগুলেশন আছে, গাইডলাইন্স আছে, কিন্তু সেগুলা কি ব্যাংক মানে শেডিউল ব্যাংকসরা কি সেটা পালন করছে কিনা, সেই জায়গাটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের একটা ডেফিনেটলি রোল। নিশ্চয়ই আমরা এটি নিয়ে কথা বলবো। একটি পরিস্থিতি, আসলে অর্থনৈতিক পরিস্থিতি কেমন আপনাদের কাছ থেকে জানলাম। এর একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে এই আসন্ন বাজেটে আমরা আসলে কি ধরনের পরিকল্পনা দেখতে চাই সরকারের এবং যেটি আমাদের অর্থনীতিকে হয়তো আরেকটু ভালো অবস্থানে নিয়ে যাবে। এবারের যে বাজেটটি আসতে যাচ্ছে, এই বাজেটে বিশেষ করে এসএমই খাতের জন্য আপনাদের প্রত্যাশার জায়গাটি কীরকম রয়েছে? আমি একটু একটু বলে নিই। যিনি বললেন না যে আসলে কোলাটেরাল
আপনি ওই বড় প্রজেক্টে 1000 কোটি টাকার প্রজেক্টে ওই প্রজেক্টটাই হচ্ছে কোলেটারাল, এর বাইরে আর কিছু থাকে না। আর যেটা বলা হচ্ছে রিকভারি আপনি করবেন কিভাবে? আপনি তো যে লোনগুলো দিয়েছেন গত 7-8-10 বছরে, এগুলো অনেকগুলো লোকেটই করা যাচ্ছে না কাকে লোন দিয়েছেন, ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনি সেই লোন রিকভার করবেন কিভাবে? এইগুলো মিস গভর্নেন্স আমরা যদি বলি, আমার কাছে মনে হয়েছে। যাকে এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বললেন যে বাজেটে আমাদের প্রত্যাশা, দেখেন বাজেটে প্রত্যাশা একটা জিনিস তো আমরা বুঝতেছি যে অর্থনীতি চাপের মুখে আছে, মূল্যস্ফীতি বাড়ছে, প্রতিদিন মূল্যস্ফীতি বাড়ছে। এবং আমার আশেপাশে যে কোনো দেশের তুলনায় দেখবেন যে বাংলাদেশ এখন মূল্যস্ফীতিটা কোনো ক্রমেই হ্রাস টেনে ধরা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে যেখানে বলেছেন যে আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। এখন এই জায়গাটা আমরা দেখছিটা কি, আপনি যদি এভাবে খেয়াল করেন, আমাদের এখন বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, সিভিক খাতের ব্যবসায়ীদের সবচেয়ে আতঙ্কের জায়গা হচ্ছে আইএমএফ যে লোন দিয়েছে, এবং লোন দেওয়ার পরে এখন যে শর্তগুলো দিচ্ছেন, শর্ত কি? একটা হচ্ছে তোমাকে এই ট্যাক্স রেভিনিউ বাড়াইতে হবে, তারপরে ভ্যাটের ইউনিফর্মিটি রেট করতে হবে, অর্থাৎ 15% প্রত্যেক কাছে দিতে হবে, প্লাস অন্য অন্য যে সিদ্ধান্তগুলো ওনারা ভর্তুকিগুলো প্রত্যাহার করতে হবে। জি, এই যে ওনারা এবং ব্যাংকিং ঋণের বাড়াতে হবে, সব মিলে আসলে এগুলো সবগুলোই দিন শেষে মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘাড়ে এসে পড়বে। এখন আমাদের ভয়টা সেই জায়গায় যে আইএমএফ ধরেন, আমরা তো সবসময় দেখি যে আইএমএফ যখনই যে দেশ অর্থনৈতিকভাবে একটু ইয়ের মধ্যে পড়ে, চাপের মধ্যে পড়ে, তখন আইএমএফ তার পাশে এসে দাঁড়ায়, তাকে ঋণ দেয়। এবং ঋণ দেওয়ার পরে যে শর্তগুলো এখন এই বাজেটে দেওয়া হয়েছে, এবং আমরা কি দেখি যে আইএমএফের কারণে যে তেলের দাম বাড়লো, জ্বালানি তেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, কি এবং বছরে 4 বার বাড়বে এটাও বলে যাচ্ছে। এবং কি ব্যাপার ভাই, আইএমএফ এর শর্ত হচ্ছে এগুলো বাড়াইতে হবে। এই যে আইএমএফ এর শর্তের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, দরিদ্র মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীরা কষ্ট পাচ্ছে। এখন আমাদের কাছে মনে হয় যে আইএমএফ যাই কিছু করুক না কেন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা, মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জায়গাটা যদি নজর দিতেন, অথবা বড় ব্যবসায়ী যে লোনগুলো নিয়েছেন সেইগুলো রিশিডিউল যাতে না হয়, সেইগুলো সুদ মকুফ যাতে না হয়, সেইগুলো প্রপার ওয়েতে দেওয়া হইল কিনা সেইগুলো দেখভাল করার যদি ওনারা শর্তগুলো দিতেন, তাহলে কিন্তু আমরা মনে করতাম যে না, এই শর্তগুলো বাস্তবায়ন হওয়া উচিত। কিন্তু যখন বলা হচ্ছে যে তুমি ট্যাক্স রেশিও বাড়াও, আমরা তো বারবার বলেছি আমরা জিডিপিতে সবচেয়ে পিছিয়ে আছে, কিন্তু এটা আমরা কখনো অস্বীকার করছি না। আচ্ছা, আমরা কি বলছি যে আপনারা এটাকে নেটটা প্রসারিত করেন, এটাকে আপনি একদম উপজেলা পর্যন্ত না, গ্রাম পর্যন্ত। বাংলাদেশে আমার ধারণা প্রায় 3 থেকে 4 লক্ষ বাজার আছে, এমন কোনো বাজার নাই যে বাজার 10 জন ট্যাক্স পেয়ার খুঁজে পাবেন না। কই, আমরা তো সেইভাবে পাচ্ছি না। মাত্র 37 না 38 না 40 হাজার নাকি আপনার রিটার্ন সাবমিট করেন। তো আপনি সেই জায়গায় যাচ্ছেন না। আমরা বলছি আপনি আউটসোর্সিং করেন। আজকে দেখেন সারা বাংলাদেশে প্রাইভেট সেক্টর প্রচুর স্কুল, বিশ্ববিদ্যালয় করা হয়েছে, ওখানে অর্থনীতির সাবজেক্ট আছে, ওখান থেকে ছেলেদেরকে নিয়ে আপনি আউটসোর্সিং করতে পারেন সারা দেশে। আপনি গ্রামে একটা লোক বাড়ি করে প্রায় 1 কোটি টাকা খরচ করে, সে জানে না আয়কর কাকে বলে। আর ঢাকা শহরে আপনি 20 লক্ষ টাকা দিয়ে বাড়ি করলে ওর পিছনে 10টা লোক লেগে থাকবে যে তুমি টাকা কোথায় পাইছো, কীভাবে টাকা দিয়ে বাড়ি করলা, এই টাকা তুমি হিসাব দাও। কিন্তু গ্রামে যে সে 1 কোটি টাকা খরচ করে বাড়ি করছে, সে কিন্তু জানেও না, এবং তার কাছে ইনকাম ট্যাক্সের লোকও যায় না, সে চেনেও না ইনকাম ট্যাক্স কাকে দিতে হয়। আমরা এই জায়গাটা বারবার বলেছি যে এইসব জায়গাগুলোতে নেটটা যদি প্রসারিত করা যায়, তাহলে কিন্তু আমাদের আজকে দেশের যে উন্নয়নটা, এটা তো অস্বীকার করা যাবে না। গত 14-15 বছরে বাংলাদেশের যে উন্নয়নটা, এটা কিন্তু দৃশ্যমান সারা পৃথিবীর কাছে। আমরাকে এটা সাস্টেনেবল করার জন্য আমাকে কিন্তু ট্যাক্স রেশিও বাড়াইতে হবে। এখন ট্যাক্স রেশিও যদি মনে করেন যে আপনার ওই আমাদের সিদ্দিকী ভাই দিচ্ছেন, সামির সাহেব বড় ব্যবসায়ী, ওনার বাবা একসময় মন্ত্রী ছিলেন, অনেক বড় বিত্তবান মানুষ, ওনাকে আরও ধরো, হেলালকে আরও ধরে ধরে এখান থেকে বের করো। অর্থাৎ লেবু চিপে না, ওই যে সেদিন একজন বলতেছিল যে ইনকাম ট্যাক্সের লোকজন নাকি লেবু চিপে সবচেয়ে বেশি রস বের করতে পারে। এগুলো ওনারাই বলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। মানুষকে যদি আপনি কমফোর্ট দিতে না পারেন, দেশবাসী যদি কমফোর্টের মধ্যে না থাকে, তাহলে তো মানুষ আপনাকে করবে না। অতএব আমার মনে হয় আপনি বলছেন রাজস্ব ব্যবস্থাপনায় নেটটাকে বাড়ানো, নেটটা বাড়াইতে হবে, এবং নেটটা বাড়লে কিন্তু তার 3 গুণ 4 গুণ আমরা কিন্তু সম্ভব এখান থেকে আনা। কিন্তু তা না হয়ে আপনার ফাইলটাকে বারবার আপনাকে ওই যে দৈবচনে ফেলছে, আপনাকে বিভিন্ন রকম অডিটে ফেলছে, ফেলে আপনাকে একটা জরিমানা করে দেয়। এবং মজার বিষয় কি জানেন, এই যে যিনি জরিমানা করলেন, এরপরে যত জায়গায় আপনি যাবেন
এটার জন্য কোনো রকম সাপোর্ট আপনি পাবেন না। ওই দিন শেষে কথাগুলো হয়তো ভালো ভালো বলবে, কিন্তু দিন শেষে আপনাকে সেটা পরিশোধ করতে হবে। তার মানে সেই জায়গায় হাত দিতে হবে। জনাব এম এস সিদ্দিকের কাছে আমরা একটু বাজেট প্রত্যাশা নিয়ে কথা বলবো। জনাব হেলাল উদ্দিনের ওই প্রসঙ্গটি আসতেই চাই যে IMF নিয়ে কথা বলছেন। আমি একজন অর্থনীতিবিদের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন এটা অনেকটা টিকা দেওয়ার মতো, আপনার সাময়িক ব্যথা লাগলেও ভবিষ্যতে বড় রোগ থেকে আপনাকে রক্ষা করবে। আপনি কিভাবে দেখেন এই সময়টাতে? বিশেষ করে আপনি দেখেছেন যে ব্যাংকগুলোর যে রেটিং, কালার রেটিং আমরা দেখলাম গ্রিন, অ্যাম্বার বা রেড করলো, এবং তারপরে 8টি ভালো ব্যাংকের দিকে সবাই ঝুঁকে পড়লো। এই যে নানা রকম পরামর্শ IMF বিভিন্ন সময় দিচ্ছে, এবং বুঝে হোক না বুঝে হোক আমরা দেখছি যে বাংলাদেশ কিন্তু সেই পথে হাঁটছে বা হাঁটতে বাধ্য হচ্ছে। তাতে কি আমাদের অর্থনীতির আসলে দিন শেষে কি ভালো কিছু হবে? এই ব্যাপারে আমার বক্তব্যটা আসলে খুব একটু ভিন্ন রকম। সেটা হচ্ছে যে IMF ওরা হচ্ছে যে ওয়াশিংটনে বসে একটা পলিসি তৈরি করে। সাধারণত গরিব দেশগুলো LDC আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড, ওদের একটা ফর্মুলা আছে, ওইটার কিছুটা অংশ আমাদের কালচারে বা আমাদের ইকোনমিতে সেট করে না। কিছু জিনিস খারাপ হয়ে যায়, কিন্তু মেজর পোর্শনটা ভালো আমি বলবো। যেমন হেলাল ভাই বলছিলেন যে ব্যাংকিংয়ের ব্যাপারে ব্যাংকিংয়ের ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংকের স্পেসিফিক রিকমেন্ডেশন আছে, এবং সেগুলোরই অংশ হিসাবে মার্জার অ্যাকুইজিশনের পদ্ধতিতে যেতে চেয়েছিল। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বলেছে তোমরা মার্জারে যাও, কিন্তু কিভাবে মার্জার করবা সেটা তো বাংলাদেশ নিজে ঠিক নিজস্ব সিদ্ধান্ত। সেগুলো ভুল, সেগুলোতে ভুল ছিল বলে এটা সাকসেসফুল হচ্ছে না। তো এই রকম ওরাও কিন্তু ট্যাক্সের ব্যাপারে ওদের বক্তব্যটা খুবই ক্লিয়ার। সেটা হচ্ছে যে তোমরা স্প্রেড করো এটাকে। যেমন ধরুন ওরা ভ্যাটটাকে আপগ্রেড করতে বলে, ইউনিফর্ম ভ্যাট নিতে বলে, এই জন্য যে এটাতে ডিস্টরশনটা যাতে না হয়, এটা ফাঁকিবাজিটা না হয়। আরও একটা ব্যাপার হচ্ছে যে অরিজিনালি ভ্যাটের যেই কারণে ভ্যাট ইন্ট্রোডাকশন হয়েছে এই দেশ পৃথিবীতে, সেটা হচ্ছে আপনি ট্যাক্স না দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু ভ্যাট না দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন না। এটা ইনডাইরেক্ট ট্যাক্স, আপনি জানেন না যে আপনি ভ্যাট দিচ্ছেন। সেখান থেকে আপনার খরচটা বের করা যায়। এটা ডিটেলস এখন বলার সময় নেই। ওই খরচটা যখন বের করা যায়, ওই খরচটা দেখে আপনাকে তখন ধরতে পারে যে আপনি তো ভ্যাট দিয়েছেন 2 লক্ষ টাকা, তার মানে আপনি 2 কোটি টাকা, সে এক্সাম্পল 2 কোটি টাকা আপনি খরচ করেছেন। তো 2 কোটি টাকা যখন খরচ করেছেন, অ্যাটলিস্ট 2 কোটি টাকা আয় করেছেন, এখন ট্যাক্স দিন। এইটা আমাদের দেশে হচ্ছে না। আপনি NBR-এ যান, আপনি দেখবেন ভ্যাটের মেম্বার ভ্যাট, ইনকাম ট্যাক্স ভ্যাট, ইনকাম ট্যাক্সের মেম্বার, তারপরে কাস্টমসের মেম্বার, 3 জন পাশাপাশি 3টা রুমে বসেন। এই ভদ্রলোকের কাছে যে ফাইলটা আছে, তার পাশে ভদ্রলোক সেটা জানেন না, ওনার কাছে সেটা জানেন না। আসলে যে ডেটা, যা তথ্যটা NBR-এর কাছে আছে, সেটার একটা সমন্বয় যদি করে, দুই অফিসে যদি বসে নিজের খাতার কাগজগুলো সমন্বয় করে, তাহলে কিন্তু বোঝা যায় যে কারা ট্যাক্স ফাঁকি দেয়। এই কষ্টটা ওনারা করতে চান না। করতে চান না বলে আমাদের রেভিনিউটা আসে না। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে বিশাল একটি জনসংখ্যা যাদের ধরুন এলিজেবল হয়েছেন ট্যাক্স দেওয়ার জন্য, ব্যক্তিগত করের কথা আমি বলছি, সেই জায়গায় বিশাল জনসংখ্যা। আমাদের যদি লাইফস্টাইল দেখেন, আমাদের অন্যান্য যদি মানুষজনের চলাফেরা দেখেন, বিনোদন স্পটগুলো দেখেন, কিন্তু সেই পরিমাণে মানুষ আসলে ট্যাক্সের আওতায় আসছে না, বা দীর্ঘদিন ধরে, আমি সেটাই বলছিলাম, দীর্ঘদিন ধরে তার বাইরে থাকছে এবং তাতে তাদের কিছু হচ্ছে না, আনতে পারছি না। সেটা হচ্ছে যে গত বাজেটে আছে যে কোনো একটা পাবলিক লিমিটেড কোম্পানি যদি রিডিউস রেটে ট্যাক্স পেতে হয়, তাকে 100% চেকে থ্রু ব্যাংকিং সিস্টেম ট্রানজ্যাকশন করতে হবে, তাহলে 2.5% একটা রিবেট পাবে। আচ্ছা, তারপরে অন্য ইন্ডাস্ট্রিগুলোর জন্য বলা আছে ব্যবসায়ীরা 50,000 টাকা বেশি লেনদেন করতে পারবে না ক্যাশ। আচ্ছা, এইটাকে ওদের তো টার্গেট শুধু ধরা, ব্যবসায়ীদেরকে ধরা, ট্যাক্স কালেকশন না। এই মেন্টালিটি থেকে এটা এসছে। আপনি যদি এখন বলেন ওই যে 1 কোটি টাকা বাড়ির কথা হেলাল ভাই বললেন, আপনি যে যদি এখন এই সিস্টেমটা করে যে সকলকেই 50,000 টাকার বেশি যে খরচ করে তাকে দিতে হবে, চেকে পেমেন্ট করতে হবে, এবং টোটাল ট্রানজ্যাকশনের 90%, একটা ফ্লেক্সিবিলিটি না, একটা ব্রেথিং স্পেস দেওয়া হলো। 90%-এর বেশি কেউ, 10%-এর বেশি কেউ ক্যাশ ট্রানজ্যাকশন করতে পারবে না। সিঙ্গাপুরে একটা নিয়ম কি জানেন, আপনি যদি ব্যাংকে টাকা জমা দিতে চান, আপনাকে 1% দিতে হবে। চেকে আপনি টাকা তুলবেন, 1% দিতে হবে। কিন্তু আপনি যদি চেকে আরেকজনকে পেমেন্ট করেন, 1 পয়সাও দিতে হবে না। আপনি ক্রেডিট কার্ডে খরচ করেন, আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আমাদের এখানে উল্টা,
সারা দুনিয়াতে ক্রেডিট কার্ড দিয়ে পোস্ট অফিসে চিঠি পর্যন্ত পোস্ট করে 10 টাকা 12 টাকা সে একজন। কিন্তু আমাদের দেশে হচ্ছে যে আমরা যখনই আমরা ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশন করতে যাই, রেকর্ডেড ডকুমেন্ট যেটা সেইটা করা হয় না, সেটাতে 3% বেশি দিতে হয়। দোকানদার বলে যে আমাদের খরচ আছে, আমাদেরকে ব্যাংকে চার্জ দিতে 3% বেশি দেবেন। কেন? উল্টাটা হলো, তার মানে আমাদেরকে ক্যাশ ট্রানজ্যাকশনে এনকারেজ করা হচ্ছে। আমাদেরকে যে সব রেগুলেটেড করা হতো। যে আরেকটা জিনিস হচ্ছে আমাদের একজনেরও ক্রেডিট কার্ড আমাদের ইনকাম ট্যাক্স ফাইলের সাথে টাই আপ করা নেই। সারা বছর আমি একটা ক্রেডিট কার্ডে কত টাকা ট্রানজ্যাকশন করলাম, এইটা মানে আপনি বলছেন যে ডাটা সিনক্রোনাইজেশনের যে বিষয়টা সব জায়গায়, সেইটিকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারছি না বা চাইছি না। জি, ব্যারিস্টার সামি সাত্তার, এবারের বাজেটে কোনো প্রত্যাশা আছে কিনা যেটি হয়তো অন্যভাবে বাংলাদেশকে বিশেষ করে অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে? দেখেন, আপনাদের যেই বাজেটে যে আমরা আসছে সেখানে আমাদের মূল চ্যালেঞ্জটা কিন্তু ওই কালেকশন অফ ডোমেস্টিক রেভিনিউ, যেটা হেলাল ভাইও বললেন, সিদ্দিকী ভাই বললেন। আমি শুধু একটা জিনিস নিয়ে মানে আপনার এই পয়েন্টে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এখনো অনেকে আছে যাদের লাইফস্টাইলটা দেখলে মনে হয় যে ভালো অবস্থায় আছেন, কিন্তু তারা ট্যাক্স নেটের মধ্যে আসছেন এবং আসছেন না কেন? এখানে আমি মনে করি যে এই এনবিআরের উপর আস্থাটা আমাদের সবার আবার ফেরত আনতে হবে। কারণ আপনি যখন দেখেন যে যখন আমাদের যে রেভিনিউ উইক হয় বা ক্যাম্প হয় বা কিছু হয়, অনেকেই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে থাকে যে তারা টিন ফিল করবে। সো আমরা ধরে নিতে হবে যে বাংলাদেশের নাগরিকরা অ্যাকচুয়ালি চায় ট্যাক্স পে করতে। জনসাধারণ যারা আছে তারা কিন্তু আগ্রহী, দে ওয়ান্ট টু বি ইন কমপ্লায়েন্স। কিন্তু সবাই না, বাট ধরে নিতে হবে দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। কিন্তু তারা কি ভয় পায়? তারা ভয় পায় যে ওই যে আমি আবার ওই জালের মধ্যে যে আমি আসব, এই যে আমি এনবিআরের কাছ থেকে হয়রানির শিকার হব বা আমাকে তারা হ্যারাস করবে, এই হ্যারাসমেন্ট যে আমি একবার ঢুকলে তো আমি আর বারবার ওই যে আমরা একটা ন্যারেটিভ প্রিপেয়ার হয়ে গেছে, এমনভাবেই হয়েছে যে এনবিআর যারা এই ট্যাক্স নেটের মধ্যে আছে তাদেরকেই বারবার যে হয়রানি করে বা হয়রানির শিকার হন। এই জায়গার থেকে আমাদের মানে এনবিআর আগে বার হয়ে আসতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে অনেক জায়গায়, কিন্তু আমরা অনেক অ্যাডভান্সড হয়ে গিয়েছি বাংলাদেশে। যেরকম এখন আপনি যদি বিডা, আগের বিওআই আর এখন বিডার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। এখন আপনার ফরেন ইনভেস্টররা যখন আসে এবং বিডার অফিসিয়ালদের সঙ্গে যখন কথা বলে, তখন তারা কিন্তু একটা কমফর্ট নিয়ে সেই অফিস থেকে বার হয়। কারণ তারা দেখছে যে তারা এখন ব্যবসা বান্ধব, ফরেন ইনভেস্টর ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড দিচ্ছে। সেই সেম জিনিস আমার এনবিআর এর ক্যাপাসিটির মধ্যে নিয়ে আসতে হবে যে আপনারা হচ্ছে ট্যাক্স পেয়ার, উই আর সার্ভিং ইউ। আপনাদের কোনো সমস্যা হলে আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আপনি ট্যাক্সটা ঠিক মতন দেন। এমন যদি না হয়, যদি বারবার উনি বলেন যে হয়রানির শিকার হচ্ছি বা গেলে একটা জিনিস ট্যাক্স দিলে বলে আচ্ছা এটা দেন না, ওটা দেন না, আরেকটু বেশি দেন, এরকম করতে করতে কিন্তু সবাই সায় ওয়ে করে যাবে ট্যাক্স দেওয়ার মধ্যে। আরেকটা ভাই যেটা বললেন যে ট্যাক্স নেট বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নাই। আপনি ব্যবসায়ীরা ক্ষুদ্র বলেন বড় বলেন সবাই একটা অসম্ভব চাপের মুখে আছে। কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গিয়েছে, সেটা আইএমএফের দাবিতে হোক কি আদারওয়াইজ হোক। ইন্টারেস্ট রেট যেভাবে বেড়েছে সেভাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্ল্যান করেনি, বড় ব্যবসায়ীরাও প্ল্যান করেনি, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে যে সুপারভিশন চার্জ দিয়ে দিচ্ছে, মানে এইসব জিনিস এরাটিক রুলস অ্যান্ড রেগুলেশন যদি আসা শুরু করে, ব্যবসায়ীরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকবে যে তারা কি ইনভেস্ট করবে, তারা কি বড় হবে, না তারা ওই শুধু বেঁচে খেয়ে থাকতে পারলেই হলো। ক্যাপাসিটির কথা যদি আমি বলি এনবিআরের, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল ক্যাপাসিটি। আপনার এখানে ঢাকা চট্টগ্রামের সব বেশিরভাগ এনবিআরের স্টাফরা ব্যস্ত। বাইরে ময়মনসিংহ হোক, রাজশাহী হোক বা বিভিন্ন জায়গায় যেটা আছে, সেখান থেকে আমার ট্যাক্স রেভিনিউ কালেকশন কোথার থেকে আসে সেটার ম্যাপিং কি কেউ করছে? নিশ্চয়ই করছে। কারণ আমি যতবার গত বছর যখন আমি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা একটা জুম মিটিং করলাম, তখন তারা বললেন যে আমরা উপজেলা পর্যায়ে আমরা কিন্তু এনবিআরের অফিস খুলব। ভালো কথা, শুধু খুললে হবে না, সেখানে কয়টা স্মার্টেস্ট অফ দ্য স্মার্টেস্ট ট্যাক্স অফিসার্স আপনি নিয়োগ দিয়েছেন, তারা কতটুকু কালেক্ট করতে পেরেছে, সেগুলার ম্যাপিংয়ের একটা প্রয়োজন আছে। ইনফর্মাল সেক্টর, যারা ইনফর্মাল সেক্টরে আছে, তাদের কাছ থেকে আমরা কেন তাদেরকে আমরা ট্যাক্স নেটে নিয়ে আসছি না? এখন কিন্তু আপনি গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু সুপার স্টোর পাচ্ছেন, বেশিরভাগ স্বপ্ন বলেন,
যারা স্বপ্নতে যে শপিং করতে পারে তারা একটা ট্যাক্স তো নিশ্চয়ই দিতে পারবে যদি তাদের ব্যবসায় ওই মিনিমাম ট্যাক্সেবল একটা ইনকাম তাদের থাকে। অটোমেশন, এই জায়গায় আমরা হয়রানির ব্যাপারে আমরা বারবার বলে আসছি যে ট্যাক্সের অটোমেশন হচ্ছে না কেন। ট্যাক্সের অটোমেশনটা করলেই তো অনেক মানুষ ঘরে বসেই তো ট্যাক্সটা দিতে পারে, মেবি তারা কমফোর্টেবল না। মামুন ভাই যদি ট্যাক্স অফিসার হয়, আমি ওনার কাছে যাবো, উনি কি চায় বসবে আমার কাছ থেকে বা কি না দাবি রাখে, এখানে নানা রকম সাংস্কৃতিক মানে কালচারাল একটা ব্যারিয়ার রয়েছে এবং চর্চা রয়েছে যে যেটি মাঝে মধ্যে অভিযোগ আসে যে আসলে রাষ্ট্রের কোষাগারে কত যাচ্ছে বা কোষাগার যিনি ব্যবস্থাপনা করছেন তার আবার ব্যক্তিগত কোষাগার নিয়েও অনেক ধরনের প্রচলিত ধারণা রয়েছে। সেই জায়গাকে আসলে আস্থায় নিতে হবে এগুলো ভেঙে। আমরা একটু পরামর্শ শুনতে চাইবো যে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি বলি যে এই বাজেটে কোন ধরনের বিষয়গুলো অন্তর্ভুক্ত হলে আপনি মনে করেন সেটি আসলে আমাদের জন্য, বিশেষ করে এই সময়টাতে মূল্যস্ফীতি সহ অন্যান্য চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কিছুটা হলেও কাজে দিবে। দেখেন, আমি যদি শর্ট করে বলি, সেখানে হচ্ছে এই বাজেটে প্রায়োরিটি শুড বি আমার সাধারণ জনগণ, কারণ তারা এবং যারা লো ইনকাম পিপল আছে তাদের জন্য, কারণ তারা কিন্তু সবচেয়ে বেশি চাপের মুখে আসে। এবং লো ইনকাম পিপলের সঙ্গে সঙ্গে কিন্তু আমি ক্ষুদ্র ব্যবসায়ীদের কথাও বলছি যে তাদেরকে কিভাবে ইজ করা যায় সেই জিনিসটাই কিন্তু আমাদের এই বাজেটের প্রায়োরিটি হওয়া উচিত। যারা সোশ্যাল সেফটি সিকিউরিটি নেটের জন্য আমরা বাজেটের মধ্যে অ্যালোকেশন করছি, সেটা রাইটফুলি আমাদের সেই জায়গায় অ্যালোকেশনটা করতে হবে। এবং খরচ কমানো, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ব্যবসায়ী যারা চাপের মুখে আছে, যেহেতু এখন বাজারের ডিমান্ডও কমে গিয়েছে, ইনফ্লেশন বেড়ে গিয়েছে, তারা জ্বালানির দাম বলেন, বিদ্যুতের দাম বলেন, সব দিক দিয়ে কিন্তু তাদের উৎপাদনের কস্ট কিন্তু বেড়ে গিয়েছে। সেই তুলনায় কিন্তু তারা হিমশিম খাচ্ছে। তাদেরকে যদি আবার ওই ট্যাক্সের বোঝাও এখন একই টাইমে দেওয়া হয়, কতজন সারভাইভ করতে পারবে সেটা কিন্তু মানে বলা এখন সম্ভব না। এবং যদি সারভাইভ না করতে পারে, সেটার সঙ্গে যে রিলেটেড আনএমপ্লয়মেন্ট ইস্যুসগুলো তৈরি হবে, সেখানে কিন্তু আপনার একটা ডিফারেন্ট সোশ্যাল অ্যাসপেক্ট কিন্তু এসে পড়বে, ক্রাইম রেট, এই রেট। তো ওই সব জিনিস মাথায় রেখে আমার মনে হয় যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেসটাকে এখন অ্যাটলিস্ট আপাতত ডেফিনেটলি একটা পরামর্শ যেটা বললেন যে IMF পরামর্শ দিয়ে আগাতে হবে, ভেরি গুড, লং টার্ম বেনিফিট আছে, কিন্তু সেই লং টার্ম বেনিফিটের সঙ্গে সঙ্গে আপনার শর্ট টার্ম ইম্প্যাক্টটা যেন একদম ডিজাস্ট্রাস না হয়, সেটা যেন শকিং না হয়, সেটি তার মানে আমাদের টলারেন্স লেভেলটাকে বুঝে আসলে এগোতে হবে। জনাব হেলাল উদ্দিন। মামুন ভাই খুব ভালো বলছেন আপনি। এখন জুন মাসের আজকে 1 তারিখ, এই 2-1 দিনের মধ্যে বাজেট 6 তারিখ বাজেট, হ্যাঁ, এর মধ্যে শুক্র শনিবার আছে। এই সময় আর আমাদের প্রত্যাশা কিছু নাই। আমাদের প্রত্যাশা হচ্ছে যে অনিয়মগুলো আছে সেই নিয়মের মধ্যে সাথে আমরা আসি। আপনি দেখেন, এই যে আমরা বারবার বলেছিলাম যে ভ্যাট আদায়ের জন্য, এবং সরকারও এনবিআরও সিদ্ধান্ত হলো আমাদের EFD মেশিন দেবে। এটা কিন্তু আজকে থেকে 7-8 বছর আগে সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত ছিল যে প্রত্যেক দোকানে বা প্রতিষ্ঠানে ওনারা বিনা পয়সা EFD মেশিন দেবেন, ওনারা পারেননি। এর পরবর্তী পর্যায়ে বললেন ঠিক আছে, আমরা আমাদের বললো হলো কিনে নেন, আমরা কিনে নেওয়ার জন্য রাজি হলাম, সেটা ওনারা আমাদের বরাদ্দ করতে পারলেন না। আসলে প্রবলেমটা কোথায় জানেন, যদি আপনি এরকম মনে করেন যে এনবিআর মানে হচ্ছে পিক অ্যান্ড চুজ, আমি পিক অ্যান্ড চুজ করে সব কাজ করবেন, তাহলে কিন্তু আসলে এইখানে লিটিগেশন হবেই। আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে আজকে রেজিস্ট্রেশনের কথা বলেন, এনবিআর দেখেন ওনাদের হাতে এখন আমার ধারণা প্রায় 7 থেকে 8 লক্ষ রেজিস্ট্রেশন ওরা করে ফেলেছেন, কিন্তু মেশিন দিয়েছেন মাত্র 10,000। অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য ওনারা খুব উৎসাহী। কেন উৎসাহী? রেজিস্ট্রেশন হলে মাস শেষে গিয়ে বলবে যে ব্যাপার, ওনার দোকানে কিন্তু মেশিন দিতে পারি নাই বা দেওয়া গেল না, কিন্তু মাস শেষে গিয়ে বলবেন যে আপনার খাতা কলম দেন, অথবা আপনি একটা ভ্যাট দেন আর কিছু আমাকে দেন। এই যে লেনদেনটা, এইগুলো যতদিন পর্যন্ত বন্ধ আমরা করতে না পারবো, ততদিন পর্যন্ত আপনি আমাকেও ভালো করতে পারবেন না, যারা এই ট্যাক্স কালেক্ট করবে তাদেরকে ভালো করা যাবে না। অতএব আমাকে খেয়াল করতে হবে যে কোন কোন জায়গায় আমরা ব্যর্থগুলো করছি। আমি যদি মেশিনের বেলায় যদি আমি আগ্রহী হতাম, আমার যদি প্রত্যেকটা দোকানে মেশিন থাকতো, আমি কিন্তু ভ্যাট নিতে পারতাম। আমার প্রত্যেকটা দোকানে মেশিন নাই। আপনি মেশিনগুলো নিয়ে যাবেন, আপনার মেশিন নিতে হবে ট্রাক দিয়ে, আপনি মেশিন নিয়ে যাচ্ছেন আপনি ব্যাগ দিয়ে, তো সেই মেশিন দিয়ে তো আপনি কাভার করবে না। এখন এরকম একটা পরিস্থিতিতে দিন শেষে দোষ হচ্ছে ব্যবসায়ীরা ভ্যাট দিতে চাচ্ছে না। আমরা ভ্যাট দিতে চাইবো না কেন? ভ্যাট তো ব্যবসায়ীরা দেয় না, ভ্যাট দেয় হচ্ছে ভোক্তা। আমি যখন দেখবো যে প্রত্যেকটি দোকানে মেশিন আছে, আমি কিন্তু দিতে এবং নিতে বাধ্য। তার মানে সেই জায়গায় আসলে এই জায়গাগুলো সরবরাহটা নিশ্চিত করতে হবে এবং ব্যবস্থাপনা আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে আসলে দুর্নীতি মুক্ত করতে হবে। জনাব MS সিদ্দিকী, একটি জায়গায় যে আলোচনাটি এসেছে,
বারবার করে আসছে যে ভর্তুকি কমে যাওয়া এবং বিজনেসের খরচ আসলে বেড়ে যাবে, উৎপাদন খরচ, বিদ্যুৎ, জ্বালানি, অন্যান্য বিষয়, সেই জায়গায় মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরা, এই দুটো পরস্পর বিপরীতমুখী হয়ে যাচ্ছে কিনা ছোট করে 1 মিনিট। বিপরীতমুখী হচ্ছে অবশ্যই, কিন্তু তারপরেও যত কষ্টই হোক সাবসিডি কমাতে হবে, সাবসিডি কমিয়ে রিঅ্যাডজাস্ট করতে হবে। সরকারকে ব্যাংকিং সিস্টেম থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে অথবা বিদেশ থেকে যে লোন নেয় সে লোন কমিয়ে দিতে হবে। সেটা অ্যাডজাস্ট করার জন্য আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যে লাক্সারিয়াস খরচগুলো আছে, যেমন সারা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে সার্কিট হাউস করার একটা প্রস্তাব আলোচিত হচ্ছে, এগুলোকে বন্ধ করে খরচ কমিয়ে এবং অ্যাট দ্য সেম টাইম সবাই ট্যাক্স কমিয়ে দিতে হবে, কাস্টমস ট্যাক্স, ইনকাম ট্যাক্সের রেট কমিয়ে দিতে হবে। কারণ রেট কমিয়ে দিলে টোটাল রেভিনিউ বাড়বে। আমাদের দেশের আমাদের পলিসি মেকারদের ধারণা ট্যাক্স রেট বাড়িয়ে দিলেই বুঝি টোটাল রেভিনিউ বাড়ে। আসলে ব্যাপারটা উল্টো, কমিয়ে দিলে অনেক বেশি মানুষ ট্যাক্স দিবে, ট্যাক্স নেটটা যে আপনি বাড়ানোর কথা বলছেন অটোমেটিক বেড়ে যাবে। সুতরাং এই রিফর্মগুলো অন্তত আগামী 7-8 দিনে সিদ্ধান্ত নিয়েও আগামী বাজেটে সরকার ইচ্ছা করলে এগুলো ইনকর্পোরেট করতে পারেন। সুতরাং আমরা কোনো নতুন কথা নয়, সারা বছর আমরা বলে আসছি, আমরা লিখে আসছি। এইভাবে অন্তত মেজর রিফর্ম হয়তো সম্ভব না এই মুহূর্তে, কিন্তু ছোটোখাটো চেঞ্জ তো করতে পারেন। কেন অনুৎপাদনশীল লাক্সারি খাতে ডিসিদের জন্য গাড়ি কেনা হবে এই মুহূর্তে? সেটা তো বলাই আছে গাড়ি কেনা যাবে না, তারপরেও কেনা হচ্ছে। তো এগুলো বন্ধ করতে হবে। এই টাকা খরচ করার জন্য ব্যাংক থেকে লোন নিতে হয়, বাংলাদেশ ব্যাংক থেকে লোন দেয়, টাকা ছাপাতে হয়, বিদেশ থেকে লোন নিতে হয়। সবগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, করে একটা সমন্বয় করতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের আলোচকরা যেমনটি বলেছেন, এবারের বাজেটটি সাশ্রয়ী বাজেট হওয়া উচিত। বিলাসী যে কোনো ধরনের পরিকল্পনা এবং যে কোনো ধরনের চিন্তাভাবনা আপাতত রহিত করা উচিত, এবং পাশাপাশি দেশের অর্থনীতিকে যদি সমৃদ্ধ করতে চাই তাহলে আমাদের রাজস্ব আহরণের দিকে আরও নজর দিতে হবে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র রাজস্ব হার না বাড়িয়ে বরং আরও বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কি করে রাজস্ব ব্যবস্থাপনার আওতায় আনা যায় এবং তার জবাবদিহিতা এবং স্বচ্ছতার কথা বলেছেন। নিশ্চয়ই নীতি নির্ধারকরা আগামী বাজেটে তার যাত্রা বা তার পরিকল্পনাটা শুরু করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আমাদের সাথে।